নিয়ে চলো দুজনকে। চালটা কি অজয়? হ্যাঁ, এটা রেড না সারেন্ডার আমরা তো জানি না, তুই বলে দে। আপনি এটা জিজ্ঞেস করছেন যে দীপিকা রায়ের টিপ আমি কেন দিলাম? দিয়েছেন মানে? গালে তুলে দিয়েছেন? এত দয়া? এর পিছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে নরেশবাবু। আপনারই সাব ইন্সপেক্টর দুবে আমাকে ফোন করে বলে যে আমি এই কেসে আটকে গেছি, পলিটিক্যাল অ্যাঙ্গেল কি আছে, আমাকে একটু সাহায্য করো। তো যা কিছু আমার জানা ছিল আমি সেটাই শেয়ার করেছি। আর এখন আপনি জিজ্ঞেস করছেন কেন শেয়ার করেছি। তার মানে দীপিকা রায় জগনপুর জেলার লোক অধিকার দলের অধ্যক্ষা, যে নিজে সরিতার নাম উল্লেখ করেছিল প্রধানের পদের জন্যে, সেই সরিতা চৌধুরীকে হারানোর জন্য ভূমিকা নিল। হ্যাঁ, আমার সোর্স তো এই বলছে। কিন্তু আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন? পলিটিক্সে তো এরকম আকচার হচ্ছে। আর আমার সোর্স তো এও বলছে যে এও ঠিক হয়ে গিয়েছিল যে এই প্ল্যানটা যদি লিক হয়ে যায় তো সমস্ত দোষ গ্রাম প্রধান মনীষা প্রজাপতির ওপর চাপিয়ে দেওয়া হবে। দেখুন, আপনি যদি এতটাই জানেন তাহলে আমাদের এটাও বলুন যে মূল দড়িটাকে ধরে আছে, কে আছে পিছনে, যে একের পর এক সন্দেহের তীর ঘুরিয়েই যাচ্ছে। প্রথমে বিকাশের আত্মীয় জ্ঞানী আর তার ছেলের বিরুদ্ধে, তারপর বিকাশের স্ত্রী সরিতার দিকে, তারপর সোজা মনীষা প্রজাপতির ওপর, আর এখন আপনি বলছেন দীপিকা। যদি আমার এই কিংপিনের ব্যাপারে জানা থাকতো রাজপুত সাহেব, তাহলে এমন খবর আমি নিজের কাগজে ছাপাতাম না। সার্কুলেশন বেড়ে যেত আমার খবরের কাগজের। রাজপুত সাহেব দেখুন, আমি শুধু একজন মেসেঞ্জার, বলতে পারেন দূত। আর এটা তো আপনি জানেনই, দূতকে কখনো কেউ মারে না, এমনকি তার দিকে বন্দুকও তাক করে না, যেটা এই মুহূর্তে আপনি করছেন। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য নরেশবাবু, বিকাশ চৌধুরীর মার্ডার কেসটা ক্লোজ করা। কেউ আছে যে আপনার মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে আমাদের এমন খবর পাঠাচ্ছে যাতে খুনি আর তার উদ্দেশ্য দুটোই বিভ্রান্ত হচ্ছে। কে আছে এর পিছনে? বিশ্বাস করুন, যেদিন আমি জানতে পারবো সেদিন গোটা শহর জেনে যাবে সঙ্গে সঙ্গে। স্যার, আমরা তো আগেই গর্তে ঢুকে বসেছিলাম। আমরা তো জানি না আপনারা কি করে আমাদের কাছে পৌঁছলেন। আমরা নিজেরা কেন আমাদের ধরা দেবো বলুন? আর যদি এরকমই হতো তাহলে পালালাম কেন? তাহলে পালালি কেন? অর্ডার পেলাম, পালাও, আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। কে অর্ডার দিয়েছিল? কুন্দন চৌধুরী ম্যাডাম। হ্যালো অজয়, কুন্দন। বলো কুন্দন ভাই। সাগরকে নিয়ে কেটে পড়, আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ঘর ফোন সবকিছু বন্ধ। আমি কন্ট্যাক্ট করা না পর্যন্ত তোরা কিন্তু চেষ্টা করবি না। স্যার, আমি সাগরকে বললাম, আর আমরা দুজন এলাকা ছেড়ে দিলাম। স্যার, আমরা তো এখন ব্যাপারটা জানতে পারলাম যে বিকাশ চৌধুরীর মার্ডারের জন্য আমাদের আন্ডারগ্রাউন্ড হতে বলেছে। দুধ খাস তোরা, ভালো ছেলে তো তাই না? হ্যাঁ, মা বাবা বললো বাবা আন্ডারগ্রাউন্ড হয়ে যা, তোরা হয়ে গেলি। কি কেন কিচ্ছু জিজ্ঞেস করলি না? আপনার কাছে যদি ডিএসপি সাহেবের অর্ডার আসে তো আপনি জিজ্ঞেস করেন কখন, কেমন, কিভাবে। উনি আপনার মালিক, চৌধুরীবাবু আমার মালিক। তাহলে দুজন মালিক কি একসাথেই ছিল যখন তোরা দুজন বিকাশকে মেরেছিলিস? আমরা বিকাশবাবুকে মারিনি। যদি অর্ডার আসতো তখন মারতিস তো। তখনকার কথা তো তখন ভাবতাম না স্যার, আমাদের তো এরকম কথা বলাই হয়নি। তাহলে জ্ঞানী আর ওর ছেলেওকে মেরেছে? এবার আমরা এটা কি করে বলবো? এখন ভালোভাবে জিজ্ঞেস করছি তো, আমল দিচ্ছিস না। হাত পা ভেঙেও কথাটা বার করতে পারি। ম্যাডাম, আপনি কলা ছুললে কিন্তু কলাই পাবেন, কাঁঠাল নয়। আরে আমরা তো বলছি যে আমরা কিচ্ছু জানি না। আর দেখুন স্যার, নিজেদের উদ্দেশ্য পূরণ হয়ে গেল আর আমাদের কিরম ধরিয়ে দিল। উদ্দেশ্য কি ছিল? গেমটা কি ছিল? যদি খেলতে জানতাম তাহলে এরকম ছিঁচকে চোর হতাম নাকি? যেরকম বলা হয় ঠিক সেরকমই করি, ব্যাস। কিন্তু স্যার, বিকাশকে আমরা কিন্তু মার্ডার করিনি। এক মিনিট ইন্সপেক্টর, আপনি আমাকে কি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন? পার্টি পলিটিক্সে কি হয় আর কি না তা জেনে আপনার কি কাজ? দয়া করে বলবেন আমার নামে আপনাকে কে নালিশ করেছে? প্রশ্নের উত্তর প্রশ্ন হয় না দীপিকা দেবী। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে বিকাশ চৌধুরী কি আপনার পথের কাঁটা ছিল? উত্তরটা হলো ছিল না। এবার আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। এই রাস্তার কাঁটা বিষয় অবধি আপনি পৌঁছলেন কিভাবে? আপনাকে এই জঘন্য খবরটা কে দিয়েছে যে সরিতার হেরে যাওয়াতে আমার হাত আছে? সেই বলেছে যার থেকে জেনেছি যে বিকাশ চৌধুরীর মার্ডারের ব্যাপারে আপনিও জড়িত। তাহলে নিশ্চয়ই সে আপনাকে প্রমাণও দিয়েছে। প্রমাণ আছে আমাদের কাছে দীপিকা দেবী। আপনি আমাদের থানায় আসবেন নাকি আমি লোক পাঠাবো আপনার অফিসে? একটা কথা মাথায় রাখো দীপিকা, যদি আমাকে ডুবতে হয় তাহলে তোমাকে নিয়ে ডুববো। বিকাশ চৌধুরী মার্ডার কেস একটা বলের মতো বিভিন্ন খেলোয়াড়ের পায়ে পায়ে ঘুরছিল, আর আমরাও সেই খেলোয়াড়দের সঙ্গে লড়াই করছিলাম যাতে সত্যিটা আমাদের হাতে উঠে আসে।
খেলোয়াড়রা একে অপরের দিকে শুধু বলটা ঠেলেই দিচ্ছিল না, বরং খুব সহজেই নিজেদের ওপরের সন্দেহটাকেও সরিয়ে দিচ্ছিল। চোরের মন বোঁচকার দিকে। কিছু ঘটার আগেই সাগরেদের আন্ডারগ্রাউন্ড করে দিলে। যখনই বিকাশের মার্ডারের খবরটা পাই, জানতাম সবাই আমার উপরেই আঙুল তুলবে। পোস্টমর্টমের মার্ডারটাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার চেষ্টা করা হয়, আর এসব হওয়ার আগেই আমরা বুঝে গেছিলাম যে আমাদের উপরে দোষ চাপানো হবে। আর সরিতা যে আমাদের কথা বলবে আমরা জানতাম। আপনি আমাদের বেল অপোজ করার বদলে আর ইন্টারোগেট করার বদলে সরিতা কাকির বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে উনি এত মিথ্যা কথা কেন বলছেন, কেননা সেদিন রাতে ওনার বাড়িতে আমরা যাইনি। কিন্তু ফোনটা তো গিয়েছিল তোমার পেয়াদা অজয়ের কাছে, তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্যে। হ্যাঁ গিয়েছিল। অজয় কানজি আর সাগর ভাট আমাদেরই পেয়াদা, আমাদেরই লোক, ফলে স্বাভাবিক আমাদের নাম তো উঠতই। তারপর আপনি ওদের টানতে টানতে এখানে নিয়ে আসতেন, ওদের মেরে ধরে জবরদস্তি আমাদের নাম নিতে বাধ্য করতেন। ওই জন্য আমি কুন্দনকে বলেছিলাম যে ওদেরকে বাইরে পাঠিয়ে দে। স্যার, আপনি বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু পলিটিক্যাল গেম। আমাদের ব্যক্তিগত পারিবারিক ঝামেলাকে কাজে লাগিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পলিটিক্যাল গেম তো তোমরাও কম খেলছো না। নিজেরই ফ্যামিলি মেম্বারের বিরুদ্ধে মনীষা প্রজাপতিকে ভোটে জেতালে। হ্যাঁ নিশ্চয়ই জিতিয়েছিলাম, আর এই কাজের জন্য আমরা প্রচুর টাকা খরচ করেছিলাম। একদিন যারা এই কাজটা করিয়েছিল, এখন ওরা একটা অন্য গেম খেলছে। ওরা আপনার কাঁধে বন্দুক রেখে আমাদের দিকে নিশানা করছে। নাম বলো, জ্ঞানী তাদের নাম বলো যাদের হাতে বন্দুক আছে, আর বলো এই খেলার উদ্দেশ্য কি। শুধুমাত্র বড়লোক ছিল বলেই বিকাশ চৌধুরীকে মারা হলো? টাকার জোরে পরবর্তী নির্বাচনে ওর স্ত্রীকে দাঁড় করাতো, আর যে কোনো শর্তে নির্বাচনে জিততো। হয়তো এটাই কারণ হবে, কিন্তু প্রশ্নটা করুন গ্রাম প্রধান মনীষার কাছে, দীপিকা রায়ের কাছে। দীপিকা দেবী নিজেরই দলের প্রার্থী সরিতা দেবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, ভেতরে ভেতরে আমাদের কাঁধে বন্দুক রেখে নিশানা করছিলেন। এরা সব মিলেমিশে এই কেসে আমাদের বলির পাঠা বানাচ্ছে। স্যার, আপনি আমাদের জামিন অপোজ করেই যাবেন, আর আমরা রিমান্ড বাড়িয়ে যাব। কিন্তু একটা কথা বলুন স্যার, আপনি কি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? আপনি বারবার আমাকে একই প্রশ্ন কেন করছেন যে দাদাভাই আর কুন্দনকে আমি আদৌ দেখেছিলাম কিনা? কারণ ওই রাতে ওদের আসার আমাদের কাছে প্রমাণ নেই। ইভেন তোমার স্বামী ওদের সাথে ছিল সেটারও নেই। তোমার দ্বারা কোনো ভুল হচ্ছে না তো? আমার মনে হচ্ছে আমার ভুল এটাই যে এই রাজনীতির খেলাটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। আমি বুঝতে পারছি না যে দাদাভাই আর কুন্দন একের পর এক মিথ্যে বলে যাচ্ছে যে এখানে আসেনি, যেখানে আমি নিজের চোখে ওদের দেখেছি ম্যাম। আর ওই দীপিকা ম্যাডাম, উনি তো নিজেই এই ভোটের জন্য আমার নামটা রেফার করেছিলেন। তাহলে উনি আমাকে কেন হারাতে চাইছিলেন? আমি ওনাকে কখনো আমার শত্রু ভাবিনি। আমি জানতাম না যে আমার স্বামীকে এত লোক তাদের পথের কাঁটা বলে মনে করতেন, যে ওকে মারার জন্য এত বড় চক্রান্ত করা হয়। প্রত্যেক সন্দিগ্ধ আমাদের রাজনীতির জ্ঞান দিচ্ছিল, আর এই ছুতোই আমাদের বিভ্রান্তও করছিল। বিকাশ চৌধুরীর খুনি এই বিভ্রান্তকর চরিত্রগুলোর মধ্যেই লুকিয়েছিল। আপনি বলেছিলেন যে বিকাশ চৌধুরী মার্ডার কেসে আমি জড়িত থাকার প্রমাণ পেয়েছেন, আপনি সেটাই দেখতে এসেছি। দেখান আমাকে কোনো হিস্ট্রি শিটের হাতে পেয়েছেন আপনি যে ক্রাইম সিনে উপস্থিত ছিল আর যার টাচে ছিলাম আমি? না, মার্ডারটা এমনভাবে প্ল্যান করা হয়েছিল যাতে আমরা কোনো হিস্ট্রি সেটাকে যুক্ত করতে না পারি। আমরা এখনো পর্যন্ত এটা জানি না যে সেই রাতে বিকাশ কার সাথে বসে মদ্যপান করছিল আর কোথায়। আর আপনি জান যে আমি আপনাকে বলি? আপনি জানেন? তাহলে বলুন। ওই রাতে বিকাশ আপনার সাথে ছিল? সেই রাতে বিকাশ চৌধুরী আপনাদের সাথে ছিল। প্রমাণ চাই, পেয়ে যাবেন। প্রমাণ দেব এই ঘটনার যে বিকাশ চৌধুরীকে আপনার ডিপার্টমেন্ট মেরে ফেলেছে, আর এখন তদন্ত করার মিথ্যে নাটক চালাচ্ছেন। আসল অপরাধীকে ধরার বদলে আপনারা গোল গোল ঘুরছেন সেই লোকটার কথা শুনে যে আপনাদের পকেট গরম করেছে মিথ্যে নাটক করার। বিকাশের সুপারি দিয়েছিল। এবার সেই লোকটার নাম আপনি আমাদের বলুন যে আমাদের পকেট গরম করেছে, আমাদের সুপারি দিয়েছে। দীপিকা দেবী, হয় আপনি আমাদের তার নাম বলে দিন, না হলে এফআইআরে আপনার নাম দিয়ে দেব যে আপনি আমাদের মানে থানার প্রত্যেকের পকেট গরম করে দিয়েছেন আপনার শত্রু বিকাশ চৌধুরীকে মারার জন্যে। আর আমরা সেখানে এনকাউন্টারের বদলে একটা নতুন পদ্ধতি নিই। আমরা জ্ঞানী আর তার ছেলে কুন্দনকে বিকাশের বাড়ি পাঠাই তাকে নিয়ে আসার জন্যে। তারপর আমরা ওর সাথে বসি, ওকে প্রচুর মদ খাওয়াই, ঠিক পার্টির মতো। তারপর আমরা ওর গলা টিপি। তারপর আমাদের মনে হয় আরে না 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 না, এটা তো অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে হবে। তখন আমরা এক কনস্টেবলকে বলি ফোন করে হুমকি দিতে, পোস্টমর্টম ডক্টর অশ্বিন গুপ্তকে। আর শুধু তাই নয়, 1 বছর আগে বিকাশ চৌধুরী আর তার গার্লফ্রেন্ড
পায়েল বাজপেয়ীর ওপর হওয়া একটা অসম্পূর্ণ স্ট্রিং অপারেশনকে সামনে নিয়ে আসি, যাতে তদন্তটা ঘুরপাক খেতে থাকে, আইনের হাত আপনাকে ছুঁতেও না পারে। আপনার কি মনে হয় আমি ভয় পেয়ে গেলাম? একদম নয়। আর কারণটা এই নয় যে আমার কাছে পাওয়ার আছে, রাজনৈতিক মহলে পরিচিতি আছে, বরং এই জন্য ভয় পাচ্ছি না যে আমার হাত আর আমার বিবেক দুটোই পরিষ্কার। আমি বিকাশ চৌধুরী মার্ডার কেসের সাথে যুক্ত নই। তাহলে কে যুক্ত? আমি কি করে জানবো? আপনারা খোঁজ নিয়ে দেখুন। কিন্তু আপনাদের আমি এইটুকু বলতে পারি যে বিকাশ চৌধুরীর সাথে আমার এমন কোনো শত্রুতা ছিল না। হ্যাঁ, আমার খারাপ লেগেছিল যখন বিকাশের স্ত্রী সরিতার নাম প্রার্থী হিসেবে মনোনয়ন করতে হয়েছিল, কারণ ওই সিটের দাবিদার আমি ছিলাম। কিন্তু বিকাশ নিজের টাকার জোরে নিজের স্ত্রী সরিতার জন্য টিকিট চায়, আর আমার পার্টি সেটা মেনেও নেয়, আমাকে সরিয়ে দিয়ে। জ্ঞানী চৌধুরী আর তার ছেলে কুন্দন চৌধুরীকে আপনারা পলিটিক্যাল ইস্যুতে ব্যবহার করেছিলেন। ওদেরকে কি বিকাশের মার্ডার কেসেও ব্যবহার করেছিলেন? ব্যাস একটা প্রমাণ দেখিয়ে দিন যে আমি জ্ঞানীকে দিয়ে বিকাশকে সরিয়েছি, তাহলে আমি পার্টি তো দূর, পলিটিক্স ছেড়ে দেবো। একটা উপদেশ দেব, শুনবেন আপনি? উপদেশ বলতে নতুন কোনো লোকের নামে বদনাম দেবেন। নতুন না, পুরনো একজন, যে এই সমস্যার মূলে রয়েছে, আর সেটা সরিতা নিজে। হ্যাঁ, বিকাশ ওকে হাতের পুতুল করে নিজের জায়গায় দাঁড় করিয়েছিল, আরও হেরে গেছে। ও রাজনীতি বুঝতে পারতো না, কিন্তু আসলে বিকাশ বুঝতে পারেনি। কিন্তু সেই নির্বাচনের হারের ফলাফল এটা হবে সেটা ভাবতে পারেনি। কে ভাবতে পারেনি? আমি, পার্টির বাকি লোকেরা, আর হয়তো বিকাশ নিজেও এটা ভাবেনি। সরিতা ওই হারের পর সম্পূর্ণ বদলে গেছিল। বিকাশ নিজের লাভের জন্য সরিতাকে টাট্টু বানিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে তো দিয়েছিল, কিন্তু পুতুলের মধ্যে প্রাণ এসে যায়। ও এখন নিজে পলিটিক্সে ইন্টারেস্ট দেখাচ্ছে। জেলায় নিজের ক্ষমতায় সমাজসেবার কাজ শুরু করে দিয়েছে সরিতা। ও পরবর্তী নির্বাচনে নিজের থেকে দাঁড়াতে চায়, এই সিট থেকে অথবা অন্য কোনো সিট থেকে। এই কথাটা তো নিশ্চয়ই জানায়নি। এবার আপনি সোজাসুজি আঙুল তুলছেন সরিতার দিকে, যে সরিতাই তার স্বামী বিকাশকে খুন করিয়েছে। অসম্ভব। রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না, স্যার। সন্দেহের তীর আবার সরিতার দিকে ঘোরানো হলো। যেরকম ওই হুমকি দেওয়া লোকটা বলেছিল। স্যার, একটা ব্যাপার পরিষ্কার, এই খেলার সব খেলোয়াড় একটা ব্যাপার পরিষ্কার করে জানে যে বিকাশের আত্মীয় জ্ঞানী আর ওর ছেলের বিরুদ্ধে আমরা কিছুই পাইনি। আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই যাতে করে আমরা প্রমাণ করতে পারি যে জ্ঞানী কুন্দন ওর বাড়িতে গেল, ওকে বাইরে নিয়ে এলো, তারপরে মদ খাইয়ে ওকে মেরে ফেললো। তাহলে কি এই কেসটাও ওই সব পলিটিক্যাল আনসলভড কেসগুলোর মধ্যে জড়ো হবে, যেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি? স্যার, হয়তো এই খুনটা এই উদ্দেশ্যে করা হয়েছিল, টপ লেভেলে করা হয়েছিল এই প্ল্যানিং। টপ লেভেল বলতে লোক অধিকার দলের প্রধান জড়িত নয় তো এই খুনের সাথে? রামনাহাল পাঠক। আমি বলেছি? তুমি বলতে চাইছো যে আমি তোমার নাম বলেছি? আর কে রকম করতে পারে পাঠকবাবু? এভাবে সমস্ত সুতোগুলোকে আপনি ছাড়া একসাথে কে টানতে পারে? তোমার অত্যন্ত সাহস আছে, নিজের পার্টির সঙ্গেই বেইমানি করছো। মনীষাকে সাহায্য করে নিজের পার্টির সদস্যকে হারানোর চেষ্টা করেছো। একবার নয়, 1000 বার বলেছি আপনাকে, জগনপুরের সিটে একমাত্র আমার অধিকার আছে। বছরের পর বছর নষ্ট করেছে এই জায়গাটা তৈরি করতে। আর আমিও তোমাকে 1000 বার বলেছি, এবার নয়, এবার টিকিটের লোভ করো না। আগের কথা ভুলে যাই না পাঠকবাবু। যাই হোক, পুলিশকে আপনার নাম বলিনি। আর যদি নিতে তাহলে তাহলে কি আমার উপর পাহাড় ভেঙে পড়তো? একদমই বোকা নয়তো পাগল। আর পলিটিক্সে এদের যায় হয় না। তাহলে আমাকে এই কেসে কেন ফাঁসানো হচ্ছে? তুমি কি এই খুনের সঙ্গে জড়িত? পাঠকবাবু, আপনি খুব ভালো করে জানেন যে আমি এই মার্ডার কেসে জড়িত নই। দীপিকা, পরের বার সাবধানে থেকো, লাইন ক্রস করো না। বুঝে গেছি। দেখুন পাঠকবাবু, আমি হাত জোর করে বলছি যে প্লিজ এই আগুনটাকে নিভিয়ে দিন। যে আগুন আমি লাগাইনি সেটা আমি কি করে নেভাবো? তবে তুমি এটুকু জেনে রাখো, যদি তুমি বিকাশ চৌধুরীর খুনের সঙ্গে জড়িত না থাকো তাহলে এ আগুন তোমার গায়ে লাগবে না। ওদের মত অনুযায়ী এই কেস নতুন কোনো আগুন ধরায়নি। আমরা আমাদের শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছিলাম। আমরা তারপর সরিতার স্টেটমেন্টগুলো বিকাশের মায়ের সঙ্গে কথা বলে যাচাই করার চেষ্টা করছিলাম, কিন্তু ওনার কিছুই মনে পড়ছিল না। সরিতার পিছু নিয়ে আমরা সেটাই জানতে পারলাম যেটা দীপিকা আমাদের বলেছিল, যে সরিতা সত্যিই এখন পলিটিক্সে ইন্টারেস্ট নিতে শুরু করেছে। কিন্তু সরিতার পলিটিক্সে এগিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা কোনোভাবেই এটা প্রমাণ করে না যে সে তার স্বামীকে খুন করিয়েছে। কিন্তু এই কেসে এমন একটা অ্যাঙ্গেল ছিল যেটা পুরোপুরি আমাদের নজর এড়িয়ে গিয়েছিল, বা হয়তো এই জন্যে এড়িয়ে গিয়েছিল
কেননা ওটা এমনভাবে লুকোনো হয়েছিল যাতে আমাদের নজরে সেটা না আসে। হয়তো এই কেসে যুক্ত সমস্ত সন্দেহভাজন মিলেজুলে সেটাই সামনে এনেছিল যা তারা আনতে চেয়েছিল। বাকি সবকিছু চোখের আড়ালে ছিল। খুব তাড়াতাড়ি জ্ঞানী আর তার ছেলের কাস্টাডি আমাদের হাতছাড়া হচ্ছিল। ওরা বেল পেতে চলেছিল, কিন্তু তখনও পর্যন্ত ওদের কাছ থেকে আমরা তেমন কিছু পাইনি যা এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারত। ঠিক একই ব্যাপার অজয় আর সাগরের স্টেটমেন্টের সঙ্গেও হয়েছিল। ওরা দুজন একই কথা তোতা পাখির মতো বলে যাচ্ছিল। ইনভেস্টিগেশন আগে এগোচ্ছিলই না। লোক অধিকার দলের প্রধান রামনিহাল পাঠককে কোশ্চেনিং করতে চাও? কি পাবে এতে? জানি না স্যার, কিন্তু আমি এ ব্যাপারে শিওর বিকাশ চৌধুরীর কেসটা টপ লেভেল থেকে কভার আপ করা হচ্ছে। দেখো, যদি এই কেসে কিছু কভার আপ হয়েও থাকে তাহলে তুমি কি করে আনকভার করবে? তোমার কি মনে হয় রামনিহাল পাঠককে তুমি কোশ্চেনিং করবে আর ও তোমায় এমন কিছু বলে দেবে যেটা থেকে তুমি এই কেসে লিড পেয়ে যাবে? ফার্স্ট অফ অল তোমার কাছে কোনো পোক্ত প্রমাণ বা সূত্র থাকতে হবে যার উপর ভিত্তি করে তুমি ওকে কোশ্চেনিং করতে পারো। তা নেই স্যার, আমার কাছে নেই। তাই তো আপনার সাহায্য চাইছি। তাহলে আমার পরামর্শ নাও, সাহায্যের থেকে বেটার হবে অন্য কেসে মন দাও, এই কেসটা আর এগোবে না। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় রাজপুত, কোনো কিন্তু নয়। যদি আপনা থেকে কোনো লিড চলে আসে তখন অ্যাকশন নিও, যাকে খুশি অ্যারেস্ট করো, বাট এখন এই সময় বিকাশ চৌধুরী মার্ডার কেসকে এখানেই রাখো। আমার উপর কোনো চাপ ছিল না যে খুনিকে ধরতেই হবে। আমার উপর এমন কোনো প্রেশারও ছিল না যে আমাকে বলছে চিন্তা করো, টেনশনে থাকো, তোমার কেস একদমই এগোচ্ছে না। আগে বেশ কিছু কেসে এমনটা হয়েওছে, এটা নতুন কিছু নয়। এই কেসটা তো তেমন নয় যেখানে আমি ক্রাইম সিন স্টাডি করে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো। আমি জানি অমৃতা, আর সেটা আশাও করি না আমি। যেমন আমি আগে বলেছিলাম, আমাদের আলাদা আলাদা ক্লু দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, কিন্তু গেমটা কি আমি সেটাই বুঝতে পারছি না। আমি এই কেসে কালপ্রিটকে কখনো খুঁজেই পাইনি, কোনোভাবেই না। কিন্তু একটা ব্যাপারে আমি শিওর যে এই মার্ডার কেসকে অ্যাক্সিডেন্ট কেস বলার কোনো দরকারই ছিল না। পরিষ্কার মার্ডার কেস। গলা টেপা হয়েছে, লাশ গুম করা হয়েছে, বাইকটাকেও ওখানেই ফেলে রাখা হয়েছিল, শুধু টেল লাইট ভেঙে দেওয়া হয়। পোস্টমর্টমে ডক্টরের কাছেও যে হুমকির ফোন এসেছিল সেটাও কোনো সিরিয়াস হুমকি ছিল না। তার আসল উদ্দেশ্য ছিল আপনাকে বিভ্রান্ত করা। সেই জন্য হুমকি দেওয়ার পরেও কোনো অ্যাকশন নেয়নি সে। আগে হ্যাঁ, ভাবুন আপনি ক্রাইম সিনে রয়েছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন গলা টেপা হয়েছে, তার সত্ত্বেও পোস্টমর্টমের ডক্টরকে বলা হয় যাতে উনি এই কেসটাকে অ্যাক্সিডেন্ট কেস বলেন। তাহলে এটা প্ল্যান করা, প্ল্যান এ, একটা ডাউট তৈরি করা যেখানে ডাউট করার কোনো কারণ ছিল। মোস্ট প্রবাবলি হ্যাঁ। তারপর সামনে এলেন জ্ঞানী চৌধুরী আর ওনার ছেলে কুন্দন চৌধুরী, যাদের কথা আপনি জানতে পারেন ভিকটিমের স্ত্রী সরিতা চৌধুরীর কাছে। এখানেও একটা মোটিভ ছিল, জমি। দুই পার্টির বিবাদের কথা তো সবাই জানতো, কিন্তু জ্ঞানী চৌধুরী আর তার ছেলে কুন্দন ওরা পরিষ্কার অস্বীকার করে যে ওরা বিকাশ চৌধুরীর বাড়ি যায়নি। যেটা হয়তো সত্যি, কেননা বিকাশ চৌধুরী ওর সাথে যেতই না, তাও একসাথে মদ খেতে। কারেক্ট। তাহলে ভাবুন বিকাশ কার সাথে বাইরে যেতে পারত? কারা সেই লোক যাদের সাথে বসে বিকাশ ড্রিঙ্কস নিয়েছিল? কিন্তু আপনি সেসব দিকে এগিয়ে যাওয়ার আগেই এই খেলার দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যায়। প্ল্যান বি। ইয়েস, ষড়যন্ত্রকারীরা আপনাদের টিমকে যে কোনো একটা দিকে ভালোভাবে ঢুকতেই দেয়নি। বিকাশের গার্লফ্রেন্ড পায়েল বাজপাই আর হোটেল K9-এর সূত্র আপনাদের সামনে রাখা হয়। সামনে আসে সুরাজ ডালমিয়া, অতীতে ঘটা এমন একটা স্ট্রিং অপারেশন যেটাকে কোনোদিন কাজেই লাগানো হয়নি। আর এই প্ল্যান বি এর মাধ্যমে আমাদের নজর মনীষার দিকে করে দেওয়া হলো, যে সরিতার বিরুদ্ধে ভোটে জিতেছিল। কিন্তু আপনারা গ্রাম প্রধান মনীষা প্রজাপতির অ্যাঙ্গেলটা পুরোপুরি এক্সপ্লোর করার আগেই আপনাদের ঝোলায় দুজন হিস্ট্রি সিটার অজয় কানজিয়া আর সাগর ভাটকে ফেলে দেওয়া হয়।
আর তার সাথে দীপিকা রায়কেও সামনে আনা হয়। আর এদের কারোরই বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যে এরা মার্ডারে ইনভলভ ছিল। প্ল্যান এ আর প্ল্যান বি দুটোর মোটিভ একটাই, যে আপনি প্ল্যান সি এর জালে ফাঁসুন। আর প্ল্যান সি ছিল সবাইকে সন্দেহ করবেন, আপনার হাতে কিচ্ছু আসবে না, নেট রেজাল্ট আ বিগ জিরো। তোমার কি মনে হয় এরা প্রত্যেকে একে অপরের সঙ্গে জড়িত? আপনার ইনভেস্টিগেশন তো সেই সমাধানেই পৌঁছেছে ইন্সপেক্টর, যে সবাই কিছু না কিছু জানে, সবাই কিছু না কিছু লুকোচ্ছে, কিন্তু এমন কেউ নেই যে সবটা জানে, যে অপরাধীর কাছে পৌঁছে দেবে। তাহলে এটাই হলো ফাইনাল প্ল্যান সি। আমি তো শুরুতেই জানতে চেয়েছিলাম যে আপনি কি সত্যি এই কেসের শেষ দেখতে চান। হ্যাঁ অবশ্যই অমৃতা। তাহলে আপনি সব দরজায় কড়া নাড়তে পারেন না। তাহলে তুমি বলো অমৃতা, কোন দরজায় আমি কড়া নাড়বো যাতে কেসটা আমরা সলভ করতে পারি? আমি কোনো পরামর্শ দিচ্ছি না, আমি শুধু একটা হিন্ট দিতে পারি মাত্র। সবার আগে আপনি সবকটা দরজায় কড়া নাড়া বন্ধ করে দিন। ওদের ছোঁড়া বলকে ধাক্কা খেতে খেতে এক জায়গায় স্থির হতে দিন। আপনি কিচ্ছু করবেন না। তো ওদেরকে আসতে দেব আমাদের কাছে? হয়তো সেটাই। ইন্সপেক্টর, আপনি আপনার প্ল্যান দিয়ে ওদের মাত দিন। রিস্কি, আই নো। যতই হোক আপনি পুলিশ অফিসার, আপনি ওদের মতো পলিটিক্স তো করতে পারেন না। আগামী দিনে এমন কিছু হতে চলেছিল যা এই থিতিয়ে পড়া কেসটাকে আবারও চাঙ্গা করে সামনে আনতে চলেছিল। খুব শীঘ্রই আমাদের দরজায় কেউ কড়া নাড়তে চলেছিল। হ্যালো, লোম খাড়া করে দেওয়ার মতো খবর চাই নরেশ। ব্রেকিং নিউজ। কে বলছো তুমি? একজন মেসেঞ্জার। কেমন ধরনের মেসেঞ্জার তুমি? বেনাম নিরুদ্দেশ মেসেঞ্জার, উড়ন্ত পাখি, অজ্ঞাত সূত্র। যে নামটা তোমার পছন্দ সেটাই রেখে দাও তুমি। নামের কথা তো ছেড়েই দাও, কাজের দিকে গুরুত্ব দাও। এমন একটা টিপস দেব যেটা একটা মারাত্মক ষড়যন্ত্রের চাবিকাঠি খুলে দেবে। কিরকম ষড়যন্ত্র? বিকাশ চৌধুরী মার্ডারের ষড়যন্ত্র। দেখো ভাই, তুমি যেই হও না কেন, তোমাকে আগে নিজের পরিচয় দিতে হবে, আর না হলে তুমি যা বলবে তার কোনো প্রমাণ দিতে হবে। আসলে কি জানো, একটা দায়িত্বশীল খবরের কাগজ উড়ন্ত পাখির ডিমের অমলেট বানায় না। বিশ্বাসযোগ্যতা কাকে বলে বোঝো? তুমি নয়তো অন্য কেউ অমলেট তৈরি করবে, তাতে পাখির কি হলো কারোর কিচ্ছু যায় আসে না। ব্যাস, হেডলাইন চাই। তুমি চাও নাকি চাও না নরেশ? মাস আগে যেটাকে একটা সাধারণ মার্ডার বলে মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে সেটা একটা বড়সড় রাজনৈতিক চক্রান্ত, যাতে হয়তো টপ লেভেলের রাজনীতিবিদরা যুক্ত আছেন। বিরোধীরা এই ঘটনাকে বিধানসভায় তুলে আনতে চায়। বিকাশ চৌধুরী কি নিজের পার্টিকেই এক্সপোজ করতে চাইছিলেন, যার জন্য ওনাকে নিজের জীবন দিয়ে তার মূল্য দিতে হয়? গোপন সূত্র থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের জানাচ্ছেন যে বিকাশ চৌধুরী হত্যাকাণ্ডে জগনপুরের প্রধান মনীষা প্রজাপতি, সাথে লোক অধিকার দলের জেলা অধ্যক্ষ দীপিকা রায় আর পার্টি চিফ রামনিহাল পাঠকের দিকে আঙুল উঠছে। এরকমও শোনা যাচ্ছে যে শেষ জেলা পরিষদের ভোটের সময় যে সমস্ত পার্টি বিরোধী কাজকর্ম হয়েছিল তাতে বিকাশ চৌধুরীর একটা মুখ্য ভূমিকা ছিল। বা নরেশ, আমাকে জিজ্ঞেস না করে এই কেসে আমায় জড়িয়ে দিলে। মনে হচ্ছে নিজের ওপর মানহানির কেস করবার শখ হয়েছে তোমার। আমার তো একটাই শখ আছে পাঠক সাহেব, আর সেটা হলো সত্যিটাকে তুলে ধরা। আপনি যদি এই খবরটা অস্বীকার করেন, একটা ডিনায়াল নোট পাঠিয়ে দিন না, আমি সেটাও চেপে দিচ্ছি। আমরা দুজনই ভালো করে জানি যে কাগজে ছাপা সব খবর ধনুকের থেকে তীর ছোড়ার চাইতে কম নয়। আপনি আপনার সোর্সের নাম বলুন। সরি পাঠক সাহেব, ওটা তো আমি বলতে পারবো না। পস্তাবেন, খুব পস্তাবেন। এবার আপনি তৈরি থাকুন। স্যার, আপনি বলাতে আমি তো বিকাশ চৌধুরীর কেস থেকে 2 মাস আগেই সরে এসেছি। যদি তুমি আগেই এই কেস থেকে সরে গিয়ে থাকো, তাহলে হঠাৎ করে এই কেসটাকে তুলছে কে রাজপুত? আমি কি করে জানবো স্যার? আমি তো 2 মাস আগে কেসটাকে ফলো করছিলাম, যেমন ওটা ফলো হওয়া উচিত ছিল। বা এটাও বলতে পারেন, মার্ডার যে করেছে সেই মাস্টার মাইন্ডের পথেই আমি চলছিলাম। স্যার, এখন মনে হচ্ছে নতুন কোনো দিক খুলে যাচ্ছে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে। বেশ বড় নাম আসছে মিডিয়াতে। স্যার, আপনি যদি বলেন কারা এই খবর দিচ্ছে, আমি তাদের খুঁজে বার করতে পারি।
তবে আমার মনে হয় স্যার এটা পলিটিশিয়ানদের নিজস্ব গেম। আমি জগনপুর টাইমসের এডিটর নরেশকেও জিজ্ঞেস করেছিলাম, ও সেই একই কথা বলছে। এমনিতে কল আমরা ট্রেস করছি, কল ট্রেসই হচ্ছে না স্যার, নাম অ্যাড্রেস সবই ভুয়ো। এরকম কতগুলো কেসে হয়, তাই না? একদম স্যার, হয় এটা। স্যার খবর পেলাম যে ইনভেস্টিগেটিং টিমটাকে বদলানোর কথা হচ্ছে। অপোজিশন এসআইটি সিবিআই এর কথা বলছে। ওদের কাজ ওদের করতে দাও, হোক টিম চেঞ্জ। এবার মুখ থেকে মুখোশটা সরিয়ে ফেলো মনীষা, পর্দা ফাঁস হয়ে গেছে। বিকাশ চৌধুরীর হত্যার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের খবরটা চারিদিকে হইচই ফেলে দিল। দীপিকা, বাজে কথা বলো না। রাজনীতির জগতে ভূমিকম্প শুরু হলো। এখন আর আমাদের কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল না। একটা কথা মাথায় রাখো দীপিকা, এখন একে অপরকে শুধুমাত্র দোষারোপ করে চলছিল। এখন যেটা হলো, যেটা সামনে এলো, সেটা কি আচমকা হলো, নাকি সামান্য পরিমাণে, নাকি এমন জায়গার নির্দেশে হয়েছিল যার ঠিকানা আমরা জানতেই পারতাম না? হ্যালো, দাঁড়া লিখে নিচ্ছি। প্রথম নাম মনোজ চৌহান, আর দ্বিতীয় হরিশ চান্দেল। খবর হলো আমার সাকরের 4 দিন আগে আমাকে দুটো নাম বলেছে, মনোজ চৌহান আর হরিশ চান্দেল, আর বলেছে যে এরা দুজন নিয়মিত বিকাশ চৌধুরীর বাড়িতে যাতায়াত করে। আমি দুজনেরই খোঁজ নিয়েছি, দেখলাম হ্যাঁ যাতায়াত তো আছে। পার্টির কর্মী? আমিও তাই ভেবেছিলাম স্যার, কারণ আজকাল তো সরিতা দেবীও পলিটিক্সে আসার পর অনেক ফরওয়ার্ড হয়ে গেছেন আর অনেক সমাজসেবাও করে চলেছেন। কারা এই দুজন? আর তুই খোঁজ নিয়ে কি জানতে পারলি এই ছেলে দুটোর ব্যাপারে? স্যার আমার সঙ্গী জানিয়েছে যে ওরা অনেকদিন ধরেই সরিতা চৌধুরীর বাড়িতে যাতায়াত করছে, আর বলেছে যে ওরা নাকি লাখপতি হওয়ার স্বপ্ন দেখ। আমি সোজাসুজি বললাম যে 5 লাখের থেকে 1 টাকাও কম নেব না। তো কি বললো? বললো দিয়ে দেবে। এটুকু বলাতেই দিয়ে দেবে? হ্যাঁ বে, কেন দেবে না? দেখ এবার তুইও নিজের মুখটা খোল। ওর কাছে প্রচুর নোট রয়েছে, এক তো ওই সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে, তার উপর প্রচুর জমি জমাও রয়েছে। না তো বিকাশের কোনো আত্মীয় রয়েছে, না সরিতার কোনো আত্মীয় রয়েছে, আর শেষ পর্যন্ত আমরাই তো থাকবো। আর একটু না হয় বেশি হবে, তাতে কি এমন যায় আসে? তুই চেয়ে তো দেখ। তোর এই সাগরেদ জাভেদ গল্প শোনাচ্ছে না তো? আর না স্যার, জাভেদ আমার খাস লোক, কিন্তু হ্যাঁ হতে পারে যে এই উড়ো খবরটা কেউ ওর কানে ঢুকিয়ে দিয়েছে। তোর এটা কেন মনে হচ্ছে? কারণ জাভেদ বলছিল যে এরা খুব ভালো বন্ধু আর এরা এখানেই থাকে, কিন্তু বেছে বেছে ওরা সেই দিনই এসব কথা বলল যেদিন জাভেদ ওদের সামনে বসেছিল, আর সেটাও তখন যখন এই মার্ডার কেসটার হাওয়া চলছে। স্যার ওই অজ্ঞাত কলারও কিন্তু সরিতার দিকে ইশারা করেছিল, আর দীপিকাও কিন্তু ডিরেক্টলি ওর কথা বলেছিল। ওই সময় আমাদের গোল গোল ঘোরাচ্ছিল, অভিনয় করছিল আমাদের সামনে। এবার বোধহয় পথে আসবে। এখন যখন ক্রাইম সিনটা দেখছি আমার মনে হচ্ছে এটা ক্রাইম সিন ছিলই না, এই সব কিছু একটা সেট আপ। আমার মনে হয় না বিকাশ চৌধুরী সেই রাতে বাড়ি থেকে জীবিত বেরিয়েছিলেন। ওই অজ্ঞাত কলার আমাদের সরিতার দিকে ঠেলেছিল? আগে না, ওই কলার আপনাকে সরিতার থেকে দূরে সরানোর জন্য ফোন করেছিল। একদিকে ও বিকাশের কাজিন জ্ঞানী চৌধুরী আর ওর ছেলেকে নিরাপরাধ বলছিল যাতে আপনার সন্দেহ বেড়ে যায়, আর অন্যদিকে ও সরিতার নাম বলছিল যাতে আপনি উল্টোটা করেন। সরিতাকে লিড নয় ইন্সপেক্টর, মিসলিড ভাবুন। যেটা আমরা বুঝেছিলাম। নেক্সট ওরা কি করলো? সরিতার মোটিভ দিল, যেটা হলো পায়েল বাজপাই, কিন্তু ওর মাধ্যমে সরিতা অবধি পৌঁছলেন? নো। কোথায় পৌঁছলেন? মনীষা প্রজাপতির কাছে, তারপর দীপিকা রায় অবধি। তাহলে অজ্ঞাত ওই কলার সরিতাকে তার সন্দিগ্ধ বলে আপনার ডাউট লিস্ট থেকে সরিয়ে দিল, আবার আপনাকে বিভ্রান্ত করলো। এই কলার সরিতার পেয়াদা হতে পারে ইন্সপেক্টর। এই গোটা গেমটার রিমোট কন্ট্রোল হয়তো সরিতা চৌধুরীর হাতেই রয়েছে, কিন্তু সরিতার মোটিভ কি ছিল সেটা ক্লিয়ার হওয়া এখনো বাকি। তবে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে বিকাশ চৌধুরী সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে কোনো ব্যক্তির সাথে ড্রিঙ্ক নেয়নি। তুলে নাও ওই মনোজ আর হরিশকে, খোঁজ নিতে হবে এরা সত্যি বলছে কিনা। মনে হচ্ছে ষড়যন্ত্রের জালটা আলগা হয়ে গেছে, এবার পর্দা উঠে যাবে। সরিতাই মনে হচ্ছে কালপ্রিট।
সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানতে যে জাভেদ আমাদের খোঁচড়, তবুও তোমরা ওর সামনে সরিতার থেকে টাকা নেওয়ার কথা বলেছ। তোমরা কি কথাটা নিজেরাই বলেছ, নাকি কেউ তোমাদের বলেছে বলতে, যাতে খবরটা আমাদের কাছে পৌঁছে যায়? আমরা কারোর সামনে কোনো কথা বলিনি। আর আমরা কোথা থেকে টাকা পয়সা পাবো স্যার? দেখো সোনার টুকরো ছেলেরা, তোমাদের মুখ দেখে একদমই মনে হচ্ছে না যে তোমরা আমাদের আদর সহ্য করতে পারবে। 5 লাখ টাকা কি সুপারিশ ছিল? না না স্যার, আমরা ওইসব কোনো কাজ করি না। স্যার, আপনি যেরকম ভাবছেন আমরা সেরকম নই স্যার। এই টাকাটা কি জন্যে সরিতা তোমাদের দিচ্ছিল? উনি সবার সামনেই টাকা দিতেন, বিকাশবাবুর সামনেও দিতেন। কোন কাজের জন্য দিত আর কত? 1000-এর ওপরই দিত, কখনো 5 দিত তো কখনো 10। কিসের জন্য টাকা পয়সা দিত? স্যার ওই আমরা ওনাকে খুশি করতাম। স্যার, আমরা শুতাম ওনার সাথে। স্যার সত্যি কথা বলছি, যখন বিকাশ চৌধুরীর মার্ডার হলো তখন আমরা খুব চিন্তায় পড়ে গেলাম। আমাদের মনে হয়েছিল উনি মার্ডারের সব দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দেবেন। কিন্তু সরিতা এরকম কিচ্ছু করেননি। আমরা শুধু নিজেদেরকে বাঁচানোর জন্য ওর থেকে টাকা নিয়েছিলাম, আর এছাড়া আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর স্যার, এই কাজটা শুধু আমরা দুজন করতাম না, হয়তো আরও অনেকে ছিল। সরিতা দেবী, আপনার এই নীরবতা দেখার মতো সময় আমাদের কাছে নেই। হ্যাঁ অথবা না, আপনার অবৈধ সম্পর্ক ছিল এই দুটো ছেলের সাথে? দেখুন, এটা কিন্তু একেবারেই আমার পার্সোনাল লাইফ, আর এর সাথে খুনের কোনো সম্পর্ক নেই। ছেলে দুটো ঠিক বলছে কি না? হ্যাঁ, সত্যি বলছে ওরা। আর তোমার স্বামী বিকাশ এই ব্যাপারটা জেনে গেছিল। না, ও এমনিতেই আমাকে নিয়ে অত ভাবতো না, ওর নিজের কিছু সম্পর্ক ছিল। যেমন পায়েল বাজপেয়ী, ওর ব্যাপারে আপনি সবকিছু জানতেন কিন্তু আমাদের বলেননি। আমি পায়েলের ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমি শুধু এইটুকুই জানতাম যে আমার স্বামীর আমার ওপর কোনো ইন্টারেস্ট ছিল না। ভালোবাসা তো দূরের কথা, আমি নাকি ওর দুর্বলতা আর অসফলতাকে মনে করিয়ে দিতাম। ভোটে হেরে যাওয়ার পর? না, সব দিকে হেরে যাওয়ার পর। দেখো, তুমি 24 ঘন্টা তোমার কাজ নিয়ে বিজি থাকো, আমিও না আমার জীবনে কিছু একটা করতে চাই। আমি পলিটিক্সে, সমাজ সেবায় বেশ ইন্টারেস্ট পাই। লোকজনের সঙ্গে মেলামেশা করা, ওদের সাহায্য করা আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি চাই যে আমি এই ভোটে আমার নিজের যোগ্যতায় দাঁড়াবো। ইলেকশনে দাঁড়াবে? হ্যাঁ, নির্বাচনে দাঁড়াতে চাও তুমি? একটা কাঠপুতুলের কাজ হয় শুধু ইশারায় নাচা, শুধু ইশারায় নাচা। নিজের ইচ্ছায় এক ফোঁটাও তোলে না পুতুল, বুঝলে? এই যে সিটটা আছে না, এটা আমার সিট, আর তুমি শুধু একটা পুতুল, আমার দুর্বলতা। আমি তোমার দুর্বলতা নয়, স্ট্রেংথ হতে চাই। সিট তো তোমারই থাকবে, আমি শুধু তোমার সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমার ভেতরে তোর ভেতরে কি আছে আর কি নেই সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ওই যে পাঠক আছে না, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। তোমরা দুজনে মিলে কি করো না, আমি না খুব ভালো করে জানি। পাঠক বাবু শুধু আমাকে সিট পেতে সাহায্য করছেন। দরকার নেই ও সাহায্যের। আমার বাড়ির চৌহদ্দি থেকে যদি বেরিয়েছো না, শেষ করে দেবো। খুব ভয় পেত ওই লোকটা, ভাবতো যে যদি আমি নিজে সফল হয়ে যাই তাহলে ওর তো শেষ হয়ে যাবে। কিন্তু আমিও একজন মানুষ, আর আমার নিজের কিছু চাহিদা ছিল। তো হ্যাঁ, আমার অন্যান্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। মার্ডার একলা করেছেন আপনি, নাকি এতে রামলালেরও হাত ছিল? কারুর হাত ছিল না স্যার, খুনটা আমার ভাসুর আর তার ছেলে দুজনে মিলে করেছে। ওরা সেদিন আপনার বাড়িই যায়নি, এমনকি বিকাশকে ডাকেও নি। প্রথম থেকে আপনি আমাদের মিথ্যে বলে এসেছেন। আপনি মনোজ আর অনিশকে ধরে ফেলেছেন বলে আমাকে অপমান করার লাইসেন্স পেয়ে গেছেন বুঝি? আপনি আমাকে খুনি বলছেন, মিথ্যেবাদী বলছেন, আর এখন চরিত্রহীনও বলবেন। আপনি যা বলতে চান, যা বুঝতে চান, সেটা আপনার ব্যাপার। আমি শুধু এটাই বলছি আর বারবার বলবো যে বিকাশের খুনে আমার কোনো হাত নেই। ওই মুহূর্তে আমরা একেবারেই নিশ্চিত ছিলাম যে সরিতাই তার স্বামীকে খুন করিয়েছে।
কিন্তু তখনকার পরিস্থিতি এমনটাই ছিল যে সরিতা চৌধুরীর ওপর চার্জ লাগানোর মতো কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না। এরপর আমাদের আরও একটা চাল চালতে হলো, যাতে সেই সত্যিটা সামনে এসে যায় যেটা লুকিয়ে রাখা হয়েছিল, যে কি করে বিকাশের খুনে পরিণতি আসলো। সরিতার ফোন রেকর্ডসে এরকম কোনো থার্ড পার্টিকে দেখছি না যাকে তুলে আমরা প্রশ্ন করতে পারি। স্যার আমার মনে হয় না সরিতা এই চক্রান্তে নিজের রেগুলার ফোন ইউজ করে থাকবে। নিশ্চয়ই ওর কাছে অন্য কোনো নাম্বার রয়েছে। তাহলে মোটামুটি সরিতার ফোন রেকর্ড থেকে এটা জানা যাচ্ছে যে ওর আর রাম নেহালের মধ্যে কথা হতো। অবশ্য পার্টি চিফ আর ক্যান্ডিডেটের মধ্যে কথা হতেই পারে। এটা দিয়ে খুন কিছু প্রমাণ করা যায় না। হয় না স্যার, আমাদের নতুন পথ বের করতে হবে। আর ঘুরিয়ে ফিরিয়ে নয়, এবার সময় এসেছে মুখোমুখি লড়াই করার। আপনি জানেন আপনি হুমকি দিচ্ছেন, আর এটা জানেন কাকে দিচ্ছেন? না পাঠকবাবু, আমি শুধুমাত্র আমার ডিউটিটাই করছি। কিছু দরকারি প্রশ্ন করব। যদি হুমকি দেওয়ার থাকতো তাহলে অজ্ঞাত ফোন থেকে করতাম, সবাই যেমন করে থাকে। আপনি জানেন নিশ্চয়ই। হুমকির পরে আবার ব্ল্যাকমেল? একটা প্রবাদ আছে, চোরের মন পোঁচকার দিকে। আবার চোরও বলছেন? মনে হচ্ছে আপনার ট্রান্সফার দরকার ইন্সপেক্টর, নাকি সাসপেন্ড হওয়ার ইচ্ছে? আমার ইচ্ছে বিকাশ চৌধুরী মার্ডার কেসের ফাইলটা এক্ষুনি বন্ধ করার। সরিতা চৌধুরী তার স্বামীর মার্ডার কেসটা রচনা করেছেন, আর এই গভীর ষড়যন্ত্রে কেউ যদি তাকে সাহায্য করে থাকে সেটা শুধুমাত্র একজনই, আপনি। আপনি সোজাসুজি আমার উপর অভিযোগ আনছেন। আমার মনে হয় আপনার সিনিয়রের সঙ্গে কথা বলা দরকার। আর তার সঙ্গে কথা বলে আপনি এই কেস থেকে আমাকে সরিয়ে দেবেন, ট্রান্সফার করিয়ে দেবেন। আমার পোস্টিং দূরে হয়ে যাবে, আমি চুপচাপ চলে যাব, কিচ্ছু বলবো না। আপনার প্রবলেমটা কোথায়? আর অন্য কোনো কেস নেই? অনেক কেস আছে স্যার, এটাও তাদের মধ্যেই একটা। যদি অন্য কেস হতো তাহলে সাসপেক্টের নাকে দড়ি দিয়ে ঘষটে টেনে নিয়ে যেতাম আর টর্চার করে তার মুখ দিয়ে বলিয়ে নিতেন, যেটা এই কেসে সম্ভব নয়। এটাই সমস্যা, তাই না? সমস্যা এটাই পাঠকবাবু, যে এই কেসে যুক্ত অপরাধীরা ভাবছে যে তারা ছাড় পেয়ে যাবে, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। তাহলে ক্লোজ করে দিন না এই কেসটা। আপনি তো সুপারম্যান নন। আর যদি আমার কথা বলতে চান, শেষবার বলছি, আমি বিকাশ চৌধুরীর খুনের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কিন্তু কেউ তো আছে যে নাগালের বাইরে, আমায় তার কাছে পৌঁছতে হবে পাঠকবাবু। আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর খুনি সরিতা চৌধুরী নিজে, একাই। একা? কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ থাকলে তো কবেই আপনাকে দিয়ে দিতাম। তবে আমি এই ষড়যন্ত্রে যুক্ত নই। আর হ্যাঁ, যদি আপনি সরিতার ব্যাপারে জিজ্ঞেস করেন, ওর পলিটিক্যাল অ্যাম্বিশন পূরণ করবার জন্য আমি ওকে সাহায্য করেছি, ওকে সাপোর্ট করেছি, এখনো করছি। নিশ্চয়ই ও বিকাশের উপর বিরক্ত ছিল, হয়তো রেহাই পাবার জন্য এগুলো করেছে। কিন্তু ও কি করে এটা করলো এটা আমি জানি না। ও 1 বছরের মধ্যে একদম বদলে গেছে, অনেক চালাক আর বুদ্ধিমান হয়ে গেছে, সবাইকে চমকে দিচ্ছে। না বিকাশ না আমি ভেবেছিলাম যাকে হাতের পুতুল বানানো হয়েছিল তার বুদ্ধি এত প্রখর হতে পারে। পলিটিক্সের জন্যই তৈরি হয়েছে ও, কিন্তু এসব ও কি করে করেছে, কাকে দিয়ে করিয়েছে, এসব আমি কিচ্ছু জানি না। কিন্তু এই ষড়যন্ত্রে আমি জড়িত নই। কিন্তু এই ষড়যন্ত্রে আমি জড়িত নই। আগামী 1 সপ্তাহের মধ্যে এই কেসের ফাইল বন্ধ হওয়ার ছিল। বিকাশ চৌধুরীর খুনের পুরো 3 মাস পরে আমাদের হাতে এলো গিরিশ, পাশের শহরের একজন হিস্ট্রি শিটার। পুরো নাম গিরিশ ভাট স্যার। অ্যাটেম্প টু মার্ডার কেসে আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম। আর ও বিকাশের খুনের ব্যাপারটা স্বীকার করেছে। গিরিশ ওর আগে সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে। নিজের বসের নামও বলে ফেলেছ। তার নাম কি? কেদার মিশ্র বলে কেউ, বলরামগড়ের আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। সরিতা, কেদার মিশ্র আর গিরিশ ভাট দুজনেই আমাদের হেফাজতে।
আর অদ্ভুত ব্যাপার হলো ওদের কাছে সব প্রমাণ আছে যে ওরা বিকাশকে মেরেছে, তোমার কথায় মেরেছে। আর প্লিজ তুমি অর্জুনকে কিছু বলো না প্লিজ। এর মধ্যে যা কিছু পাবে না তুমি নিয়ে এসো। আপনি এই নাও। আমার টিফিন বক্স থেকে কিছু খেতে পারেন যদি আপনি কিছু মনে না করেন। মেরে ফেলছিল আমাকে ওই লোকটা। না পলিটিক্সে আমাকে এগোতে দিচ্ছিল, না নিজের মতো সংসার করতে দিচ্ছিল আমায়। বিয়ের পরের দিন থেকেই আমার উপর অত্যাচার করতো ওই লোকটা, আর ইলেকশনে হেরে যাওয়ার পর তো আরো বেশি করে। আগে আমি দুঃখী অবলা ছিলাম, অপমান অত্যাচার সবকিছু মুখ বুজে সহ্য করে নিতাম, কিন্তু এখন আর আমি সেরকম নই। আমি অনেক বেশি আত্মবিশ্বাসী, রাজনীতি করতে শিখে গেছি। আর প্লিজ তুমি অর্জুনকে কিছু বলো না প্লিজ। এর মধ্যে যা কিছু পাবে না তুমি নিয়ে এসো। এই নাও। ও এসব ব্যাপারে কিচ্ছু জানে না। তুমি একটা কাজ করো, আমার টিফিন বক্স থেকে কিছু খেতে পারেন যদি আপনি কিছু মনে না করেন। প্লিজ তুমি অর্জুনকে কিছু বলো না প্লিজ। থ্যাংক ইউ। টাকা দেয় না খাওয়ার জন্য, বেচারি মায়া ম্যাডাম। সবকিছু প্ল্যান করা আছে, কেউ জানতে পারবে না। আমার উপর সব ছেড়ে দাও। খুবই জটিল বুদ্ধিদীপ্ত প্ল্যান করেছিলে সরিতা। পোস্টমর্টেম ডক্টরকে হুমকি, এটা আমি আমার কেরিয়ারে প্রথম দেখলাম। তারপর পায়েল বাজপাইকে লিড দেওয়া, তারপর প্রধান মনীষা প্রজাপতির দিকে ঘুরিয়ে দেওয়া, এবং তারপর দীপিকা রায়ের দিকে। এই প্ল্যানের মাস্টার মাইন্ড কে? তাহলে বলছেন আমি নিরীহ? সে তো একেবারেই নয়। আমি জানতে চাইছি তোমার মালিক কে, আর তুমি তার নাম বলছো না কেন? আপনি নামটা বলে ফেলুন, তোতা পাখির মতো, সেটাই আমি আবার বলে দেব। রামনিহাল পাঠক। তার নাম নেব? নাম না নিলেও তুমি তো আর পার পাবে না। পলিটিক্সে থেকে এটা নিশ্চয়ই জেনেছো যে নৌকো ডুবে গেলে সবাই তা থেকে লাফ মারে। আমি এই নৌকোটা নিজে একাই চালাচ্ছিলাম ইন্সপেক্টর, কারণ এই জার্নিটা আমাকে একাই কমপ্লিট করতে হতো। বিকাশকে নিয়ে আমি ফেড আপ হয়ে গেছিলাম পুরোপুরি। আমার কোনো মালিক ছিল না, আর সেটাই তো আসল কারণ। কেউ আমাকে মালিক হতেই দিচ্ছিল না। গিরিশ আর কেদার নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছিল। কেদার আমাদের এটাও বলেছিল যে ফোনে হুমকিগুলো ওই দিচ্ছিল। সরিতা চৌধুরী এটাই বলতে থাকলো যে সে একাই এই দুই ক্রিমিনালকে দিয়ে বিকাশকে খুন করিয়েছে, আর তার দেওয়া বয়ান অপরাধের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গিয়েছিল। আর যদিও আমরা ভেবেছিলাম যে এই ঘটনায় সরিতার ওপরেও কারোর হাত রয়েছে, কিন্তু আমরা তার কোনো প্রমাণ পাইনি। আমাদের রেকর্ডে এই কেসটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তখনই ক্লোজ হবে যখন কেসটা কোর্টে যাবে, শুনানি হবে, আর দোষীরা শাস্তি পাবে। এই কেসটায় সরিতা চৌধুরী আমাদের যথেষ্ট বিভ্রান্ত করেছে। প্রত্যেকেই সন্দেহভাজন ছিল, প্রত্যেকেই অন্যকে ফাঁসানোর জন্য জাল বিছিয়ে রেখেছিল, যাতে সবাই তালে তাল মেলাতে পারে। কিন্তু অবশেষে সব সূত্রগুলো জুড়ে গেল। আমরা আমাদের তরফ থেকে সব রকম চেষ্টা করেছিলাম এটা জানার জন্যে যে এই সূত্রগুলো কি আমরাই জুড়তে পেরেছি, নাকি রিমোট কন্ট্রোলে কেউ জুড়ে দিয়েছে। অবশেষে এই সিদ্ধান্তে এলাম যে এই সূত্রগুলো নিজে থেকেই হয়েছে, অন্য কিছু হবার কোনো সম্ভাবনাই ছিল না। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন কাহিনী নিয়ে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.